ঘুম থেকে উঠে থেকে এই যে রোদ্দুর আরম্ভ হয় আর দিনের পর দিন যা গরম বাড়ছে, গরমে মনে হয় সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছে থাকলেও সারা দিনে একবারও ছাদের ওপরে ওঠা হয় না। আর এই কদিন তো এতটাই ব্যস্ত ছিলাম যে ছাদের ওপরে উঠতেই পারছিলাম না। এক তো সিঁড়ির ঘরের দিকটা মেঝে হয়েছিল, তখন সিঁড়ির নিচগুলো ইট সরিয়ে দেওয়া হয়েছিল, মানে আমি ওঠার মতো অবস্থায় ছিলাম না। তারপরে তোমাদের দাদাভাই সিঁড়িটা বেঁধে টেঁধে আবার ঠিকঠাক করে দিয়েছে। তারপরে তো অনুষ্ঠান নিয়ে, ঘরবাড়ি পরিষ্কার করা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, ছাদের উপরে আর ওঠা হয়নি। আজকে ঘুম ভাঙলো 7:30টায়, বাজে এখন 7:30, না 7:30, হ্যাঁ 35 কি 40 হয়েছে। আজকে ঘুম ভেঙেই আগেই তোমাদের দাদাভাইকে বলেছি চলো ছাদ থেকে ঘুরে আসি। আর সকালবেলাতেই রোদ দেখেছো, রোদ দেখলেই যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছাদে এসেই বালতি নিয়ে উঠেছি। ছাদে এসে দেখে এত কষ্ট লাগছিল, গাছগুলো পুরো শুকিয়ে গেছে। ছাদে ওঠাও হচ্ছিল না, গাছে জলও দেওয়া হচ্ছিল না। আর আমি না যত্ন করলে ওদের তো কেউ যত্ন করারও নেই। তো দেখো গাছগুলো কেমন, সমস্ত গাছগুলো শুকিয়ে গেছে। তো এইদিকে গতকাল আগের দিন যে অনুষ্ঠানে রান্নাবান্না হয়েছিল, ওই ট্যাঙ্কের দিকটা তো পুরো এঁঠো নোংরা ফোংরা ছিল। তোমাদের দাদাভাই গতকাল রাত্রিবেলায় পরিষ্কার করেছে। দিনের বেলা তো ওঠাই যায় না ছাদে, এত রোদ আর এত গরম ছাদ, দিনের বেলা ওঠাই যায় না। কালকে রাত্রিবেলায় এই 9টার জল এসেছিল, তখন করেছিল। ছাদ পুরো ধুয়ে ঝেড়ে ঠেড়ে একদম পরিষ্কার করে দিয়েছে। দেখতেই পাচ্ছ ছাদ কিন্তু পুরো পরিষ্কার। আমি ওইদিকে ছাদে এসে গাছে সব জল দিলাম, আর দেখো পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। সকালবেলা করে একবার জল দিয়ে গেলাম, দেখি এদিকের কাজ একটু গুছিয়ে নিই, যদি কাল পরশু টাইম পাই ভাবছি গাছগুলো নিয়ে ঠিক করব। ভাই এসেও বলছিল যে দিদি তোর যা গাছ আছে সব ছাদে তুলে দে, দেখবি ছাদ ঠান্ডা হয়ে, মানে ঘর ঠান্ডা হবে। ছাদে তুলবো করে তোলাই হচ্ছে না, এত গরমে ইচ্ছেই করছে না। ভাবছি একটু গরমটা কমুক, বর্ষা নামুক, তারপরে সমস্ত গাছগুলো তুলব। আমরা তো এদিকে ঘুম থেকে উঠে গেছি, তো দিদি, গুলু আর জায়াবু ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা আছে আমার শাশুড়ি মায়ের ঘরে। রাত্রিবেলা তো দিদি এই ঘরে ঘুমাতেই চায় না। 1 নম্বর কথা নিচে শুতে হচ্ছে, আর 2 নম্বর কথা হচ্ছে দিদির নাকি খুব গরম লাগে। গরম আমাদেরও লাগে, ছাদের ঘরে দেখবি দিনে যতটা ঠান্ডা, সন্ধ্যের পরে রাত্রিবেলার থেকে ততটাই গরম। তবে আমাদের ঘরের ভেতরের দিকটা খুব একটা গরম লাগে বলবো না, কিন্তু বাইরের দিকগুলো গরম লাগে। তবু দিদিরা বললো যে আমরা যেই কদিনই থাকবো তো শাশুড়ি মায়ের ঘরটাতেই শোবো, ওই ঘরটা খুব ঠান্ডা। ওটা দিনের বেলাতে যতই কষ্ট হোক, রাত্রিবেলাটায় বেশ সুন্দর আরাম, জানো তো ঘুমিয়ে। আমি তো কাজে হাত দিয়ে দিয়েছি, ভাবলাম 8টা বাজে, দিদি ঘুমাচ্ছে, ঘুমাক, ডাকবো না, অনেক পরিশ্রম করেছে, তো আজকে একটু শুয়ে থাক, যখন নিজের ইচ্ছায় ঘুম ভাঙবে তখন ডাকবো। তো এদিকে আমি এখন দেখো গতকালকে গা ধুয়েছিলাম, বাথরুমে কিছু জামা কাপড় ছিল। তোমাদের দাদাভাই এখন রেডি হয়েছে বাজার যাবে বলে, তো সেই ওর বাসি জামা কাপড়টা, তো এগুলোকে সব কিছুই আমি এখন বাইরে বার করছি। আর এই যে বাসনও কলপারে নিয়ে যাচ্ছি। গতকালকে এই বাসন সব ছিল, রাতের বাসন, তো সেগুলো সব কলপারে নামিয়ে দিলাম। বেসিংয়ে ধুচ্ছি না, বেসিংয়ে ধুইয়ে আমার মনে হয় শান্তি হয় না। সত্যি কথা বলতে আমার মনে হয় শান্তি হয় না। আমার কলপারে নিয়ে গিয়ে আরাম করে গা ভিজিয়ে কাজ করব, সেটাই আমার শান্তি। এঁঠো বাসন কোসন সমস্ত বার করে এখন গ্যাসের ওপরটা একটুখানি ভালো করে মুছবো, মুছে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর, বাসি ঘর ঠর ঝাঁট দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আর ওই দেখো গতকালকে মেয়ে আমাদের সঙ্গে এই ঘরেই শুয়েছিল, কারণ বই দেখছিল একটা রাত্রিবেলায়, অনেক রাত হয়ে গেছিলো। তারপরে ওর মাসিকে বলল, মাসি তোমরা শুতে চলে যাও, আমি আজকে এখানেই শুয়ে পড়ব। মেয়েও একদম শুতে পারে না, কারণ ওর নিচে শুলে প্রচণ্ড গা হাত পা ব্যথা করে। তো যাই হোক, গা হাত পা ব্যথা আমারও করে, কিন্তু এখন কিছু করার নেই, খাট এখন ঢোকাবো না, এটাই ঠিক করেছি, যতদিন শোবো মেঝেতেই শোবো। তোমাদের দাদাভাই এখন বাজারে পাঠালাম, বললাম একটু বাজার কিছু নিয়ে আসতে, কারণ গতকালকে তো সব বাসি ঠাসি খাওয়া হয়েছে। অনুষ্ঠানের পরের দিন যা যা ছিল সেগুলোই সব কিছু খাওয়া দাওয়া হয়েছে। ভাইরা তো বিকেলেই চলে গেছিলো, দিদিরা ছিল, ও রাত্রিবেলায় আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে সবাই ভাত খেয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বললো তাহলে এই বাজারে যাই, কিছু নিয়ে আসি। আমিও ভাবলাম ঠিক আছে কিছু নিয়ে আসো, কারণ আজকে প্রথম আমি আমার নতুন রান্নাঘরে রান্না করব। আর তো তোমাদের দাদাভাই বললো তাহলে একটা কাজ করি, মাছ নিয়ে আসি। মাছ তো শুভ, রান্নাঘরে প্রথম রান্না করবে আজকে, তুমি রান্না করবে, তো সেই কারণে মাছ দিয়েই শুরু করো।
তো ভাবলাম ঠিক আছে চলো, আগের দিন তো চিকেন খাওয়া হয়েছে, পরের দিনও সেই বাসি চিকেনগুলো খাওয়া হয়েছে, তো এই গরমের মধ্যে আর চিকেন মাটন কিছু না এনে মাছ নিয়ে আসুক। দুই গোপালকে এই ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিলাম। একটু গা দেখি পুরো আগুন হয়ে আছে। ঠাকুর ঘরে তো কোনো পাখা নেই, স্ট্যান্ড পাখাটাই রাত্রিবেলায় করে চালিয়ে রাখা হয়, আর সকালবেলা উঠে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে সমস্ত বাসি কাজকর্ম করে ঠরে এসে দুজনকে স্নান করিয়ে দিলাম, আর ওদের একেবারে খেতেও দেবো। এখন একটা থালা গ্লাসই নিয়েছি, তো ওদের দুজনকে এখন খেতে দেব। আর পুজো মেয়ে দুপুরবেলায় করবে, আমি প্রত্যেক দিন সকালবেলায় এটাই করি। এখন ঠাকুর ঘরে সমস্ত ঠাকুর আনার পর থেকেই বাসি ঠাকুর ঘরটা পুরো মুছে গোপাল সোনাদের তুলে খেতে টেতে দিয়ে সকাল টাইমটা পুজোটা করে দিই। তারপরে দুপুরবেলা আবার মেয়ে ওদের স্নান করিয়ে আবার যা দুপুরের পুজো দেওয়ার থাকে সেটা দেয়। 3 বেলা তো দিতেই হয়, গোপালকে তো আমরা 3 বেলা দিই। তো যাই হোক, দেখো এখানে তুলসী গাছ লাগিয়েছি, গতকালকেই তোমাদের বললাম না, এই যে তুলসী গাছটা এখানে বসিয়েছি। আর আমি নিচে দাঁড়িয়ে যদি তুলসী গাছে জল দিই তাহলে আমার সীমানার বাইরে চলে যাচ্ছি, তো সেই কারণে ওইভাবে লাগিয়েছি যাতে আমি সিঁড়িতে দাঁড়িয়েই দিতে পারি। সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, ভেজা গায়ে কাজ করতে করতেই দিদি উঠে গেছিলো, দিদি উঠে চা করেছিল। তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো, তখনও মেয়ে ওঠেনি, মেয়ে আবার উঠলো নিজের জন্য চা করবে। ইন্ডাকশন ওভেনে চা করতে বেশ মজা পেয়ে গেছে জানো তো। তো বললো মা তুমি চা খাবে, তাই আমি বললাম ঠিক আছে তাহলে দে। তো আবার একটু চা খেলাম, তারপরে একটু বসে আরাম করলাম। তো তার মধ্যেই দেখলাম তোমাদের দাদাভাই চলে এসছে, বাজার নিয়ে এসছে। তো দেখলাম অনেক কিছুই নিয়ে এসছে, এখানে কলমির শাক আছে আর ভোলা মাছ নিয়ে এসছে। ভোলা মাছ আবার আমার জায়াবু খুব ভালো খায়, তো আগের দিন ভোলা মাছ করছিল, তো ওর বাবা ভোলা মাছ দেখেছে, ভোলা মাছ নিয়ে এসছে। তারপরে গাঠি কচু, পটল, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, এগুলো সব টুকিটাকি একটু বাজার নিয়ে এসছে। তো বললাম ঠিক আছে আজকের দিনটা চলুক, কারণ আজকেই দিদিরা আবার বিকেলবেলা বাড়ি চলে যাবে। তো সেই কারণে ভাবলাম একটু চলো ভালো রান্নাবান্না আজকে করি, আর সবটাই আমি রান্নাবান্না করি আজকে। তো দিদি তো উঠে গেছে, বলছিল আলুটা কেটে দিই, এটা সকালের খাবারের ব্যবস্থা হচ্ছে। আমি আর দিদি খাবো আম মুড়ি, কারণ গতকালকে ভাই আম এনেছিল, আমাদের আর খাওয়াই হয়নি। লিচুটা খাওয়া শেষ, লিচুটা হাতে হাতে সবার খাওয়া হয়ে গেছে, তো ভাইকে জয়ীকেও দিয়ে দিয়েছিলাম, আর আমটা রয়ে গেছে। তো দিদিকে বললাম তুই কি পান্তা ভাত খাবি, কারণ গতকালকে রাত্রিবেলার ভাত আছে। দিদি বলল খাবে না, তো ভাবলাম গুলুকে, মনাকে আর তোমাদের দাদাভাইকে পান্তা ভাত দিয়ে দিই। আর জায়াবু তো কাজেই আছে, তো সেই কারণে ওদের জন্য একটু আলু ভাজা করতে নিয়েছি, আর আমার আর দিদির জন্য আম মুড়ি খাবো। তো আম দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে আমার না হেব্বি ভালো লাগে খেতে। তো গরমে খুব একটা আম আমি খাই না, কেন বলো তো, একটু রয়ে শয়ে খাই, আমটা খুব পছন্দ করি, কিন্তু আমার আবার ফোড়াও হয়, তো সেই কারণে আমটা একটু রয়ে শয়ে খাই। গতকালকে আম খাইনি, আজকে একটাই আম খাবো, তাই তোমাদের দাদাভাই বলছিল আমটা খেও না, কারণ যা গরম পড়েছে আম খেলে কিন্তু ফোড়া হবে। তো তারপরে পুজো টুজো দিয়ে এসে নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ আমার না সমস্ত নাইটিগুলোই গেছে নষ্ট হয়ে। মোট কথা একটা ভালো নাইটি রাখলাম, যে ওটা আবার স্নান করে এসে বিকেলে পরবো, আবার এইটাই পরে নিলাম। তো এখানে দেখো এখন চলো ওদের আলু ভাজা দিয়ে খেতে দেবো। আর দিদিকে বললাম একটা কাজ কর, তুই একটুখানি জল কর, কারণ গতকালকে ফ্রিজে জল ভরে রেখেছি, তো রাত্রিবেলায় খুব ঠান্ডা হয়ে গেছে জল। তো দিদিকে বললাম একটু ঠান্ডা গরম তুই মিশিয়ে জলটা রেডি কর, আর আমি মুড়ি টুড়ি রেডি করছি সমস্ত কিছু। খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি কলপাড়ে, আর দিদি এখন রান্নাঘরে, দিদিকেও দেখাচ্ছি কি কাজ করছে। আর এই দেখো যেই 11টা বাজে না, মোটামুটি কলপাড়টায় এমন রোদ হয়ে যায়। যদিও বা জায়াবু এই বাড়ির সামনেটা দিয়ে একটা চাদর টানিয়ে দিয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এই বেলার সঙ্গে সঙ্গে সিঁড়ির ঘরের এই পাশটা দিয়ে কলপাড়টা পুরো রোদ পড়ে। আমি দুপুরবেলায় যা কাজ করি এইভাবে মাথার উপরে ছাতাটা টানিয়ে নিই যাতে একটু ছাওয়া পড়ে। তো তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম যে এই প্লাস্টিকটাকে একটুখানি টেনে এই দিকটায় লাগিয়ে দিতে হবে। তো আমি ওদিকে খাবারের বাসনগুলো সমস্ত ধুয়ে জল যা যা খালি ছিল সেগুলো ভরতে গেছি, আর দিদিকে বললাম তুই একটা কাজ কর, মাছ টাছ ধুয়ে যা রান্না হবে সেগুলো কেটে গুছিয়ে দে। বাসনগুলো ধুয়ে চলে এসেছি, আর আমি জল কিছু ভরিনি, মেয়েকে বলেছি জল ভরতে। কষ্ট কিছুই হয় না, ঘরের ভেতরে অনেক ঠান্ডা, এখানটায় দাঁড়িয়ে আছি, পাখা না চললেও মনে হয় শান্তি।
তো দিদি তো এখন মাছ টাছ ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, আর আমি ওদিকে বাসনগুলো সমস্ত মেজে একেবারে সিঁড়ির তলার দিকটা উপুর করে দিয়ে এসেছি। মেয়ে এক্ষুনি স্নান করতে যাবে, ওকে বললাম গামলা ঠামলাগুলো একটু ভরে রাখতে, কারণ ট্যাঙ্কের জলটা গরম থাকে তো দুপুরবেলায় স্নান করা যায় না। আর দিদি এখন বসেছে সবজি কাটতে। কালকে অনেক লোক ছিল, আজকে ভাই ভাই একসঙ্গে থাকলে তারপরে ফাঁকা হয়ে গেলে না খুব খারাপ লাগে। ভাত এখন বসাইনি, ভাত একেবারে দুবেলার আন্দাজে দিদি বললো যে একেবারে ভাত করে নিতে, তো সেই কারণে ভাবলাম ভাত পরে বসাবো। আর আমরা তো কেউ সকালে ভাত খেলাম না, তোমাদের বললামই, ওদের দিয়েছি ভাত। তো এখানে আমি ডাল বসিয়েছি, মুগ ডাল বসিয়েছি, ইন্ডাকশান ওভেনের বসিয়েছি। আর দেখছি কড়াইটা যদি নামাতে পারি তাহলে এর মধ্যেই কিছু তরকারিও রান্না করব, কারণ গ্যাসটায় যেহেতু রান্না হয়েছে এতগুলো লোকে, তো ওটাকে আমাকে টেনে একটু চালাতে হবে। তো ভাবছি এটার মধ্যে দেখি কোনো মাছ টাছ করি নাকি, আর যা করবো দুটোতে মিলিয়ে তাড়াতাড়ি করে রাখবো। এখন আমি যাব শাশুড়ি মায়ের, ওরা ওইখানে শুয়েছিল, ওই বিছানা টিছানাগুলো আছে ওগুলো গুছিয়ে আসি, ওই ঘরটা একেবারে ঝাড় দিয়ে চলে আসি। আর সকালবেলা তো এই দিকটা আমার করা হয়েই গেছে, তো এই দিকটা নিয়ে এখন চাপ নেই। তো রান্নাটা করবো, এরপরে রান্নাটাই শুধু কাজ আছে, আর তারপরে যা আছে তারপরে সেগুলো সারবো, করে আবার আরেকবার স্নান করবো। ঠিক আছে, তো দিদি একেবারে কেটে ধুয়ে গুছিয়ে রাখুক, আজকে রান্নাটা আমিই করব, কারণ দিদি কালকে করেছে, আজকে রান্না আমিই করব। চলো আমি ওই ঘর গুছিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কি কি আজকে রান্না হচ্ছে। ভাই আসবে, জয়ী তো বাপের বাড়িতে আছে, ভাইকে বলেছে আজকে আসতে। দুটো রান্না আছে, সেই দুটো জয়ীর পছন্দ, একটা জয়ীর পছন্দ, একটা ভাইয়ের পছন্দ। তো সেই কারণে বলেছি ফোন করে দেবো রান্না হয়ে গেলে এসে তরকারি নিয়ে যেতে। তো আমি তাড়াতাড়ি করে যাই, ওই ঘরটা গুছিয়ে এসে তারপরে রান্নাটাকে করে নেব। ঠিক আছে, চলো। এখানে বসিয়েছি তো মুগ ডাল, আর এসে দেখলাম দিদি দিয়েছে ডালের মধ্যে ঝিঙে, কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। তো ঝিঙে দিয়েছে, ঝিঙে দিয়ে মুগ ডাল হবে। আর এখানে কলমি শাক ভাজা, দই, পটল, আর এখানে অনেকটা মাছ আনা হয়েছিল সেদিনকে, মাছের অনেকটা ডিম ছিল, ওই মাছের ডিম দিয়ে তরকারি, লাল শাকের ডাঁটা চচ্চড়ি, গতকাল লাল শাক ভাজা হয়েছিল সেই ডাঁটাগুলো আছে, ওই ডাঁটাটা দিয়ে চচ্চড়ি খেতে হেব্বি ভালো লাগে। তো সেটাই দিদি সব কেটে কুটে গুছিয়ে দিয়েছে। আর দেখবে কেউ একজন কেটে গুছিয়ে দিলে না রান্না করতেও বেশ ভালো লাগে, আর রান্না খুব চটজলদিও হয়ে যায়। দিদি বারবারই বলছিল দে আমি রান্নাটা করে দিই, তো বললাম না থাক, গতকালকে তুই করেছিস, গতকালকে যেটুকুনি করতে হোক দিদিই করেছে, আমাকে খুব একটা কালকে কাজ করতে দেয়নি, তাই সেই কারণে দিদিকে আজকে আমি আর কোনো কাজ করতে দিচ্ছি না। তো বললাম না তুই বস, তুই আমাকে কেটে কুটে গুছিয়ে দে, তাহলেই হবে। আর সত্যি কথা বলতে নতুন জায়গায় দেখবে রান্না করতেও বেশ ভালো লাগে। আমার ইচ্ছে ছিল আমি সত্যি কথাই শাশুড়ি মায়ের ঘরের দিকেই গ্যাসটা নিয়ে চলে যাব, ওখানেই রান্না বান্না করব। তো তোমাদের দাদাভাই বলল একটা কাজ করো, এখানেই তুমি রান্না করো, কারণ এরপরে তো ঘর রং হবেই, যেইটুকুনি তেলকালি রান্নার ঘরে হবে, তো আরেকবার প্রাইমারটা করে তারপরে রং করব। তোমাকে আর ওই গরমের মধ্যে এখন আর ওখানে টেনে টেনে নিয়ে যেতে হবে না, এখানেই রান্না করো। তবে এখানে রান্না করতে একটা কি প্রবলেম হচ্ছে বলো তো, যেহেতু আমার রান্নার কোনো জিনিস এখানে গোছানো নেই, একটা একটা করে মনে পড়ছে আর একটা একটা করে আনতে হচ্ছে। আজ তো এই রান্নাবান্নার ফাঁকে আর কিছু পারবো না করতে, দেখি কালকে বাড়ি পুরো ফাঁকা থাকবে, দিদিরাও চলে যাবে, তো ভাবছি কালকে মোটামুটি রান্নার যা জিনিসপত্র সেগুলোকে নিয়ে এসে রান্নাঘরটা পুরো গোছাবো। তো এদিকে মেয়ের তো স্নান হয়ে গেছে, আর মেয়ে বসেছে দুই গোপালকে নিয়েই একটু রং তুলি ছোঁয়াতে, যেটা মেয়ে করে থাকে। ওর এখন হাতে কাজ নেই, গুলু আর মনা দুজনে মিলে ওরা টিভি দেখছিল আর ওই করছিল। এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, বাকি আছে শুধু গাঠি কচুর তরকারিটা আর ভাতটা। সর্ষে বাটা দিয়ে ভোলা মাছটা করেছি, আমার খুব একটা সর্ষে বাটা দিয়ে ভালো লাগে না, আর সত্যি কথা আমি এই কটা দিন ধরে দেখেছি আমার যেন মাছটা একদম আমি খেতেই পারছি না, মাছের গন্ধও ভালো লাগছে না। তো যাই হোক, ওদিকে রান্না করে নিচের দিকে রেখেছি, আর এইখানে দেখো গাঠি কচু আলুর না এটা মাছের ডিমের বড়ার তরকারিটা রান্না হচ্ছে। এই মাছের ডিমের বড়ার তরকারিটা গতকালকেই জয়ী খেতে চেয়েছিল, তবে রান্না করেছিলাম জানো তো, ভাই আর আসেনি নিতে। ভাই বলল না ও খেলতে গেছে, তো সেই কারণে ও আসতে পারবে না। জয়ী খেতে চেয়েছিল এই মাছের ডিমের তরকারিটা, আর ভাই খেতে চেয়েছিল দই পটলটা। ওরা আর আসেও নি, তরকারিটা দেওয়াও হয়নি, কারণ জয়ী তো আছে এখন বাপের বাড়িতে, কটা দিন বাপের বাড়িতে থাকবে, তারপরে আবার ওর চলে যাওয়ার টাইম।
ওদিকের কাজকর্মগুলো আমি রান্না শেষ করে শাশুড়ি মায়ের ঘরটাও পরিষ্কার করে মুছে চেঁচে এসছি। আর মাঝখানে একটু দিদি রান্নাটা দেখছিল, যেটা হচ্ছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। ওইটা দিদি দেখছিল, আমি মশলা টশলা দিয়ে চলে গেছিলাম, দিদি দেখছিল। তারপরে এদিকে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, দিদি ঘরটা মুছবে বলল। তো আমি বললাম না, আমি একেবারে গ্যাস মুছে ঘরটারগুলো মুছে নেব। আর যা বাসন বেরিয়েছে, রান্নার পরে যা বাসন বেরিয়েছে সেইগুলো নিয়ে দিদি কলপারের দিকে চলে গেছে। রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, 1টার মধ্যে মোটামুটি না 1:30টার মধ্যে মোটামুটি কাজ সেরে স্নান করে ঘরে চলে এসেছিলাম। যে কোনো কাজই দেখবে দুজন ভাগ করে করলে কত তাড়াতাড়ি হয়ে যায়, আর যেহেতু একা একা করতে গেলে তখন অনেকটা টাইম লাগে। আর নিজে যখন একা থাকি না, বিশ্বাস করো রান্না বান্নার চিন্তা নেই, অত কিছুর চাপ নেই, নিজের শরীর যেন পুরো ছেড়ে দেয়। আর সবাই থাকলে ভাবি না এই টাইমের মধ্যে খেতে দিতে হবে, এতগুলো লোক আছে, সেই টেনশানে যেন কাজকর্ম মানে দ্বিগুণ তাড়াতাড়ি হয়ে যায়। দিদিকে বললাম কড়াই মাজতে হবে না, কারণ দিদি অতটা ভালো করে কড়াই মাজতে পারে না, ওর খুব কষ্ট হয়। নিজের বাড়ির কড়াইও খুব একটা ভালো করে মাজে না, জানো তো। তো আমি বলেছিলাম রেখে দে, আমি কড়াইটা মেজে স্নান করে নেব। তো নিজেই বসে গেছে কড়াই মাজতে, মেয়ে ভিডিও করে এনেছে, এনে আমাকে বলছে মা মাসি কড়াই মাজতে বসে গেছে। তো ভাবলাম ও যখন বসেই গেছে, আগের দিন 2 দিন লোকজন পুরো ছিল বাড়িতে, আর আগের দিনও খাওয়া দাওয়া হয়ে সবাই হাত ধুয়েছিল এখানে, এই বেসিংটার পরিষ্কার করা হয়নি। তো একটুখানি হারপিক দিয়ে, লাল হারপিকটা নিলাম একটুখানি দিয়ে ভালো করে বেসিংটাকে একটু ডলে দিলাম। তো তোমাদের দাদাভাইকেও সকালবেলায় আমি এই কথাটাই বলছিলাম যে বেসিংয়ে মুখ ধুয়ে যে যার মতো ভালো করে জল দিয়ে ধুইয়ে দেবে, না হলে কি বলো তো আমার খুব ঘেন্না লাগে, সত্যি কথা বলতে আমার খুব ঘেন্না লাগে। আমার সত্যি কথা আমি এখন পর্যন্ত মনে পড়ে না আমি এটার মধ্যে এখনও মুখ ধুয়েছি, কারণ আমার বাইরেতেই মনে হয় বেশি ভালো লাগে, মেয়ের পছন্দের জন্য এই আনা। ঘরটা ঝাঁট দিলাম। আর সব থেকে এখন কাজ করতে যেটা কষ্ট হয় সেটা হচ্ছে এই ঘর মোছা। ঘর মুছতে যে কি কষ্ট হয় তোমাদের কি বলবো। তোমরা অনেকেই বলেছো দিদি লাঠি ব্যবহার করো, লাঠি এখন মেঝেতে প্রচুর খাড় আছে, বুঝলে, মেঝেটা হচ্ছে এখন একদম খসখসে। এই গেঞ্জি কাপড়ের ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে মোটামুটি একটু তেলে হবে, তারপরে আমি স্ট্যান্ড দিয়ে মুছতে পারবো। দেখছো জল দিতে দিতেই কেমন শুকিয়ে যাচ্ছে মেঝে, পুরো মানে একদম জল সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছে। ওদিকে দিদির বাইরের দিকে ধোয়ানো পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখন ঘরটা মুছবো, মুছেই আগে চলে যাব স্নান করতে। ঠাকুর ঘরে যেহেতু পাখা নেই, তো গোপাল সোনাদের দোলনায় করে নিয়ে আসলাম এই জানলার ওপরে, ওরা বসে হাওয়া খাক আর আমরা এদিকে খেতে বসি। রান্নাবান্না কি করেছি সেটা তো তোমাদের বললামই। আমি স্নান করে আস্তে আস্তে দেখি দিদির ভাত বাড়াও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, যেহেতু সকালে ভারী খাবার খাইনি, চলো খাওয়া দাওয়া করে নিই। আর তবে ভিডিওটাও কিন্তু আর বেশি বড় করিনি। এরপরে খাওয়া দাওয়া করে ব্যাস দিদিরা চলে গেছিলো, মনটাও খুব খারাপ লাগছিল। ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম আজকের মতো।